হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবার স্পোর্ট 20 তে আজকে আমরা একটা জাপানিজ সাইফাই অ্যাকশন ফ্যান্টাসি হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে জেন্টস। এটার অর্থ কি আমি জানি না, এটাকে গুগল করতে হবে এটার অর্থটা জানতে। অ্যাকচুয়ালি গুগল করে এটার অর্থ আমি পাইনি। তো যাই হোক, এটা ছিল মূলত জাপানিজ একটা এনিমে, সেটা থেকে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। তবে এই সিনেমাটা দেখার পরে আমি মোটেও ঘোরার ডিমে বুঝি নাই, আর এই জন্য এই সিনেমাটা আমরা এক্সপ্লেন করার চেয়ে আজকে আমরা সিনেমাটিকে রোস্ট করার চেষ্টা করবো, যাতে তোমরা সিনেমাটা যাই হোক তোমরা একটা ভিন্ন ধর্মী স্বাদ পাও। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা ভিডিওটা স্টার্ট করবো। যদি কোনো ব্রেক থাকে তোমরা যা হচ্ছে ডিসক্রিপশনে সেখান থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও, তাহলে তোমাদের সময়ের অপচয় হবে না। আর কোনো ব্রেক থাকলে আমরা প্লে করে দিচ্ছি। हर महीने नए कार्ड्स की लॉटरी करता है। वेबसाइट पर प्रमोशन में भाग ले और अपनी सपनों की कार जीते। তো সিনেমার গল্পটি শুরু হয় কে নামের একটা ছেলেকে দেখিয়ে, যে কিনা মেট্রো স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আর তখন হঠাৎ করে তার চোখ পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা তার ছোটবেলার বন্ধু কেটোর উপর। তবে তারপরে তারা একে অপরের সাথে কথা বলে না, কিন্তু তখনই হঠাৎ করে একজন মনে করো মাতাল লোক রেল লাইনে পড়ে যায়। তো তখন কেটো নামে যে ছেলেটা রয়েছে সে করে ওই লোকটিকে বাঁচাতে রেল লাইনে নেমে পড়ে। তবে ছেলেটিকে রেল লাইন থেকে ওপরে তুলে আনা কেটোর পক্ষে একা সম্ভব ছিল না, আর এই কারণে স্টেশনে দাঁড়িয়ে থাকা সে সবার কাছে সাহায্য চায়। আর তারপর সে যখন তার বন্ধু কে দেখতে পায় তার নাম ধরেও ডাকে, কিন্তু এখানে কেউ কেটোকে সাহায্য করার জন্য এগিয়ে যায় না। আর এই কারণে কেটো নিজে অনেক চেষ্টা করে ওই মাতাল লোকটিকে প্ল্যাটফর্মে তুলে দেয়, বাট ওই মুহূর্তেই ট্রেনটা চলে আসে। আর এইবার এই দৃশ্য দেখে কির জ্ঞান ফিরে, আচ্ছা আমার বন্ধু তো বিপদে রয়েছে, আর সে দৌড়ে যায় হচ্ছে কেটোকে বাঁচাতে। কিন্তু কেটোকে ওপরে তুলতে গিয়ে ও নিজেই রেল লাইনে পড়ে যায়। আর ঠিক তখনই ট্রেন দুটো ওদের দুজনকে পিছিয়ে চলে যায়। চিন্তা করো, এই জন্যই অন্যর উপকার করতে গেলে হিসাব করে যাবে আর কি। তো যাই হোক, তারা স্বচক্ষে নিজেদের মৃত্যু দেখতে পায়, কিন্তু একটু পরে আশ্চর্যজনকভাবে তাদের জ্ঞান ফিরে আসে। আর তারা নিজেদেরকে একটা সাদা রঙের রুমে দেখতে পায়, আর সেখানে বেশ কিছু লোক আগে থেকেই ছিল। আর ওই রুমে কিছু মানুষ ছাড়াও অনেক বড় একটা কালো রঙের বল দেখা যায়, আর এটার নামই হচ্ছে গার্ডস। এটা হয়তো কোনো এলিয়েন এন্টিটি আর কি। তো যাই হোক, এরপর কেটো আর কেই দুজনে মিলে সেই রুম থেকে বের হওয়ার জন্য পথ খোঁজে, কিন্তু সকল দরজা জানালা বন্ধ ছিল। তো তারা ঠিক বুঝে উঠতে পারছিল না আসলে তাদের সাথে কি হচ্ছে। আর তখনই সেখানে থাকা একজন লোক তাদেরকে জানায় যে তারা সবাই এখানে মারা গিয়েছে, এবং মৃত্যুর পরে তাদের সবার চোখ এই রুমের মধ্যেই খুলেছে। তো হতে পারে এটা কোনো স্বর্গ বা নরকের কোনো রুম। তো যাই হোক, এরপর হঠাৎ করেই রুমের মধ্যে থাকা কালো বল থেকে লেজার লাইট বের হয়, এবং সেখানে একটা মেয়ের শরীর তৈরি হয়। আর তখন ওখানে থাকা একজন লোক জানায় যে সবাই এভাবে এই রুমে এসেছে। তো যাই হোক, এই মেয়েটির শরীরে কোনো কাপড় ছিল না। তো এর মানে হচ্ছে হয়তো এই মেয়েটি যখন মারা গিয়েছে তার শরীরে কোনো কাপড় ছিল না আর কি। কিন্তু আমরা তোমাদেরকে দেখাতে পারছি না, ব্যাপারটা বুঝতেই পারছো, কারণ আমি জানি তোমরা এমনিতেই অনেক উত্তেজিত থাকো, দৃশ্য দেখালে তোমরা আরো চাপা ভেঙে যাবে তোমাদের। তো যাই হোক, মেয়েটিকে দেখে আমাদের কেটো এগিয়ে যায় এবং তার জ্যাকেটটি মেয়েটিকে পরিয়ে দেয়। আর ঠিক তখনই বলের উপর একটা মেসেজ দেখা যায়, যেখানে লিখেছিল তোমরা সবাই জীবন হারিয়েছো, আর তোমাদের এই নতুন জীবনের ভাগ্য এই বল বা এই গ্যান্ডস নিজেই করবে। তো এরপর বলটি সবাইকে একটা কাজ বা একটা টাস্ক দেয়, সেটা হচ্ছে অনিয়ন নামের একটা অদ্ভুত এলিয়েন রয়েছে, যেটা এই পৃথিবীতে এসে খুব সমস্যা করছে, এবং ওকে খুঁজে বের করে জানে মেরে ফেলতে হবে। মানে ওই এলিয়েনটা তার গ্রহ থেকে অকম করে পৃথিবীতে এসে পালিয়েছে, ওকে খুঁজে মেরে ফেলতে হবে। তো এরপর ওই বলটা বা গার্ডসটা সবাইকে অস্ত্র এবং একটা করে সুটকেস দেয়। আর এই বলটা যখন খুলে তখন এই বলের ভেতরে আমরা একটা লোককে বসে থাকতে দেখি, যাকে দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। অক্সিজেন মাস্ক দেওয়া এবং লোকটির জ্ঞানও নেই। তো যাই হোক, যার যার সুটকেসে তার নাম লেখা ছিল, এবং ওই সুটকেসের ভেতরে সবার জন্য বিশেষ এক ধরনের স্যুট বা পোশাক ছিল। কিন্তু একটু আগে মনে করো কাপড় ছাড়া যে মেয়েটা এসেছে, যার নাম হচ্ছে কিশিমোটো, ও ছাড়া আর কেউ ওই স্যুট পরার সাহস পাচ্ছিল না। মানে বুঝতেই পারছো এরকম একটা পরিস্থিতি। আর তাছাড়া মেয়েটা স্যুট পরবে না কেন, কারণ ওর তো নিজস্ব কোনো কাপড়ই নেই। আর তখনই কের নজর পড়ে নিশি নামের একটা মেয়ের ওপর, আর এই মেয়েটি আগে থেকেই স্যুট পরেছিল। তো যাই হোক, এরপর সবাই তাদের নিজ নিজ বন্দুকগুলো বা অস্ত্রগুলো দেখতে থাকে। আর তখন সুজুকি নামের মধ্যবয়স্ক একটা লোক বলে, আমার কাছে মনে হচ্ছে আমরা কোনো একটা ঘোরের মধ্যে রয়েছে, আমাদের নিয়ে কোনো হয়তো একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, হয়তো আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের হসপিটালে নিয়ে বিশেষ কোনো মেডিসিন দেওয়া হয়েছিল, আর এই কারণে আমরা এইসব অদ্ভুত কিছু দেখছি। আর তখনই সবার চোখ যায় হচ্ছে কালো বলের উপরে, এবং ওটার মধ্যে টাইম কাউন্টডাউন হচ্ছিল, এবং 20 সেকেন্ড পার হয়ে গেলেই আস্তে আস্তে সবার শরীর রুম থেকে অদৃশ্য হতে থাকে, এবং কিছু সেকেন্ড পরে তারা সবাই নিজেদের একটা রাস্তায় দেখতে পায়। আর এরপর কয়েকজন ভাবতে থাকে তারা হয়তো এখন নিজ নিজ বাড়ি ফিরে যেতে পারবে, মানে রাস্তায় যেহেতু এসেছি এখন বাড়ি ফিরে যাব। কিন্তু তখনই নিশি তাদেরকে বলে, না না, সে সুযোগ নেই, তোমাদের এখন যে টাস্ক দেওয়া হয়েছে এটাই করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর আমার বাবার সাথে এলিয়েনের সম্পর্ক ছিল, আমি স্বেচ্ছায় এখানে এসেছি। আর তখনই সে সামনের দিকে একজনকে ইশারা করে বলে, এটাই হচ্ছে সে যাকে আমরা মারার জন্য খুঁজছি, মানে অনিয়ন। তো এটা শোনার পরে সবাই করে দ্রুত অনিয়নের দিকে দৌড়ে যায়, কিন্তু কেই, কেটো আর কিশিমোটো ওরা এখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু এইদিকে সবাই অনিয়নকে ঘিরে ফেলে, কিন্তু অনিয়ন তখন নিষ্পাপ বাচ্চার মতো অভিনয় করে। বাট কিছু সেকেন্ড পরে সে তার থুতু মেরে সবার উপর হামলা করে পালানোর চেষ্টা করে। আর এরপর
এরপর সবাই অনিয়নকে আবার ধাওয়া করা শুরু করে। আর এইদিকে কেই, কেটো আর কিশিমোটো বুঝতে পারছিল না সবাই কেন এরকম করছে। বাট একটু পরে অনিয়ন যখন ওদের সামনে দিয়ে যায় তখন কে আর কেটো করে কি এলিয়েনের পেছনে দৌড়াতে শুরু করে এবং অনেক চেষ্টার পরে সবাই মিলে অনিয়নকে একটা গ্যারেজের মধ্যে ঘিরে ফেলে। আর এরপর হিরোশি নামের যে একজন রয়েছে সে তার বন্দুক বের করে অনিয়নের উপর গুলি চালায় আর গুলি লেগে অনিয়নের একটা হাত বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু সে তবুও সেখানে থাকা লোকজনদের মধ্যে 3 জনকে আঘাত করে। আর এরপর কেটোরা সবাই মিলে করে কি ওই অদ্ভুত এলিয়েনটার উপর একসাথে গুলি চালায়, যে কারণে অনিয়ন নামের ওই কিউট এলিয়েনটার দেহ ছিন্ন বিচ্ছিন্ন ওখানে শেষ হয়ে যায়। আর এই ভয়ানক দৃশ্য দেখে সুজুকি বমি করে ফেলে, কিন্তু হিরোশি নামে এখানে যে লোকটা ছিল সে এগুলো খুব উপভোগ করছিল। আর এই কারণে সে বারবার অনিয়নের উপর গুলি করতে থাকে যে পর্যন্ত তার গুলি শেষ না হয়। বাট একটা টাইমে এসে কেটো তাকে আটকায়। বাট এরপরেই বড় লম্বা একজন লোক আসে আর সে দেখতেও অনেকটা ওই অনিয়নের মতোই ছিল। বাট তাকে দেখে হিরোশি মজা করতে শুরু করে আর তখন ওই লোকটা করে কি হিরোশিকে ধরে ওর জিভটা কেটে মাথা ধরে উপরে তুলে রাখে। তো হিরোশি তখন নিজেকে বাঁচানোর জন্য হাত পা ছুড়াছুড়ি করছিল আর তখন যেটা হয় ওই লোকটির মাথার চুল পড়ে যায় আর মাথা দেখে সবাই বুঝতে পারে এটা হয়তো অনিয়নের বাবা হবে। আর তারপর সবাই লোকটার উপর গুলি করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ওই লোকটি হিরোশিমার বডিকে ঢাল বানিয়ে ব্যবহার করে সবগুলো গুলি হিরোশিমার মনে করো আন্দার মহলে ঢুকিয়ে দিয়েছে। আর তারপর লোকটি বড় বড় নখ দিয়ে সবাইকে মারতে শুরু করে। আর এই দিকে রাস্তায় একা তো কেই ঘুরছিল, তো ও যখন গুলির শব্দ পায় তখন ও করে কি দ্রুত ওই দিকে দৌড়ে যায় আর তখনও দেখতে পায় সেই অদ্ভুত লম্বা লোকটি ওর বন্ধু কেটোকে মারার জন্য এগিয়ে যাচ্ছে। বাট তখনই কিশিমোটো সেখানে পৌঁছে যায় এবং ওই এলিয়েনটার উপর হামলা করে। আর তখন কিশিমোটো দেখতে পায় তার স্যুটে যে নীল বাতি জ্বলছে এগুলো তাকে একটা শক্তি দিচ্ছে। তো এরপর সবাই ফিগার আউট করে যে তাদের স্যুটগুলোর মধ্যে একটা স্পেশাল পাওয়ার রয়েছে। তো এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর এইদিকে আমরা দেখি এলিয়েন করে কি কেটো আর কিশিমোটোকে একসাথে তুলে দূরে ফেলে দেয়, কিন্তু স্যুটের কারণে কিশিমোটো বা নায়িকার কিছুই হয়নি। আর এইদিকে কেই যে ভয় পেয়েছিল ওর কাছে তো স্যুট নেই, ভয় পেয়ে আগে পরেনি, তো ও স্যুট পরার সিদ্ধান্ত নেয়। ও কিন্তু যখন ওর স্যুটকেসটা খুলে ওটার মধ্যে কোনো স্যুটই ছিল না, তো এ কারণে সে এলিয়েনের উপর স্যুটকেসের মাধ্যমে হামলা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই স্যুটকেসের হামলা এলিয়েনের কিছুই হয় না। কিন্তু এরপর যখন এলিয়েন কের উপর হামলা করতে এগিয়ে আসে তখনই এখানে নিশি পৌঁছে যায় যে আর কি স্বেচ্ছায় এই মিশনে এসেছে। আর সে দ্রুত এলিয়েনকে রশি দিয়ে বেঁধে ফেলে আর তারপর কেইকে বলে তুমি তোমার স্যুটকেসটাকে অন্যভাবে ব্যবহার করো আর এর ফলে তুমি একটা এক্সট্রা পয়েন্ট অবশ্যই পাবে। তবে নিশির হাতের বন্দুক পাওয়ার পরেও কেই সাহস পায় না গুলি চালানোর, তো এই কারণে নিশি করে কেইর হাত থেকে বন্দুক নিয়ে গুলি চালায়। আর তারপর আমরা দেখি ওরা 4 জন কোনো রকম আঘাত ছাড়াই সেই আগের রুমে ফিরে এসেছে, মানে মিশন শেষ করে। আর এর কিছু সময় পরে সুজুকিও পৌঁছে যায় আর তারপর নিশি সবাইকে বলতে থাকে যতক্ষণ না তোমরা পুরোপুরি মরে না যাবে ততক্ষণ তোমাদেরকে সুস্থভাবে এখানে আবার পাঠানো হবে। মানে ব্যাপারটা বুঝিয়ে বলছি, ওরা তো মারা গিয়েছে, ওরা আফটার লাইফে রয়েছে, হয়তো কোনো এলিয়েনের আন্ডারে রয়েছে এবং ওদেরকে বিভিন্ন মিশনে পাঠানো হচ্ছে। তো এই মিশন থেকে ওরা যদি জীবিত ফিরে আসে বা মিশন কমপ্লিট করার পরে যদি জীবিত থাকে তাহলে ওরা এই রুমে আবার আসতে পারবে এবং পয়েন্টও পাবে। আর যদি ওরা ওখানে মারা যায় তাহলে সবই শেষ। আর এখানে যে বলটা রয়েছে এটার নাম হচ্ছে গ্যাটস। আর এখানে একটা বিষয় লক্ষ্য, সবাই 0 পয়েন্ট পেলেও এখানে যে নিশি রয়েছে সে 5 পয়েন্ট পেয়েছে, তবে ওদের সবার টোটাল পয়েন্ট হচ্ছে 79। আর এরপর বলের উপরে এই পর্যন্ত এই রুম থেকে যারা মিশনে গিয়ে মারা গিয়েছে তাদের ছবি দেখানো হয় আর ওখানে হিরোশি সহ আরো অনেকের ছবি দেখা যায়। তবে এটা দেখে নিশি অনেক খুশি হয়, কিন্তু তখন কেটো রেগে করে কি নিশির গলা চেপে ধরে। আর কেটো তখন জানতে চায় নিশি কেন বাকি লোকদের বাঁচালো না, কিন্তু নিশি এটার উত্তর তো দেয়ই না, উল্টো শুটের শক্তি দিয়ে কেটোকে জোরে মারতে থাকে এবং নিশি ততক্ষণ মারতে থাকে যে পর্যন্ত কে বন্দুক তাক করে নিশিকে না থামায়। আর এরপর হঠাৎ করে ওরা সবাই পৃথিবীতে চলে আসে, মানে নর্মাল পৃথিবীতে, এবং ওদেরও সবকিছু নর্মাল লাগছিল। কিন্তু রেল স্টেশনে এখনো ওদের দুজনের কে আর কেটোর মৃত্যুর পোস্টার বা তোমার ওই শোকের পোস্টার লাগিয়ে রাখা হয়েছে। তো ওরা এটা দেখে অবাক হয়ে যায়, মানে মিলাতে পারছে না। আর এরপর কে যখন স্কুলে যায় তখন বেশ কিছু ছেলে ওকে নিয়ে মজাও করে, কিন্তু কোজিমো নামের একটা মেয়ে ছিল যে পাশে চুপচাপ বসেছিল আর ওই মেয়েটা ওর ছবি আর্ট করছিল। আর এরই সাথে কেজিমো করে কি এগিয়ে এসে কের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু কে ওকে পাত্তাই দেয় না। তো যাই হোক ওই দিনে কেই করে কি কেটোর দেওয়া সেই পুরনো ঠিকানায় যায় এবং ওকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ওখানে গিয়ে দেখতে পায় ওখানে তো কোনো বাড়িই নেই, এখানে জাস্ট একটা পার্কিং প্লেস রয়েছে। তো এর মানে ওরা যে পৃথিবীতে মিশনে যায় এটা হয়তো এই দুনিয়া পৃথিবী নয়। তো যাই হোক তারপরে কেই করে কি সেই গলিতে যায় যেখানে তাদের মিশন হয়েছিল, কিন্তু ওখানেও কিছু পায় না, কিন্তু একটা চিহ্ন দেখতে পায় এবং সবকিছু পুরোপুরি পরিষ্কার ছিল। তো ও পুরো কনফিউজ হয়ে যায়। বাট একটা টাইমে হাঁটতে হাঁটতে ওর সাথে কিশিমোতোর দেখা হয় এবং কিশিমোতোকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে চিনতে পেরেছো? কিশিমোতো বলে হ্যাঁ আমি চিনতে পেরেছি, আমার তো সবই মনে আছে, আর এর সাথে আমার কাছে সেই শ্যুটটা এখনো রয়েছে। তার মানে ওরা যে গতকালের মিশনে গিয়েছিল বা ওই রুমে গিয়েছিল এটা কোনো স্বপ্ন ছিল না, বরং এটা সত্যিই ছিল। তো এরপর কিশিমোতো বলে আমার তো থাকার জায়গা নেই, আমি কি তোমার কাছে থাকতে পারি? তো কেই বলে আচ্ছা ঠিক আছে, তোমার মধ্যে এত সুন্দর একটা মেয়ে যদি আমার বাড়িতে থাকতে যায় তাহলে আমার তো কোনো সমস্যা নেই। বাট কিশিমোতো বলে আমি কিন্তু কোনো ভাড়া টাড়া দিতে পারবো না। কে বলে তুমি থাকবে তাইতে বেশি ভাড়ার দরকার কি, তুমি খালি ভাত রান্না করো আর পায়খানা পরিষ্কার করো। তো যাই হোক কিশিমোতো রাজি হয়ে যায়। আর তারপর বাড়িতে গিয়ে কিশিমোতো জানায় যে সে আগে তার বয়ফ্রেন্ডের সাথে থাকতো, তার বয়ফ্রেন্ড একটা ইউটিউবার ছিল যার নাম হচ্ছে আলামিন বাংলাদেশের, কিন্তু ওর বয়ফ্রেন্ডকে ধোকা দিয়ে দিয়েছে আর এই কারণে ও ভেঙে পড়েছে। আর তারপর থেকে ও রেগুলার
মদের নেশায় ডুবে থাকতো। আর তারপর একদিন মদ খেয়েও যখন বাথটাবে নগ্ন হয়ে গোসল করছিল, তারপরও কখন পানিতে ডুবে গিয়েছে ও নিজেও যায় না। বাট এরপর ওর যখন চোখ খুলে ও নিজেকেও ওই রুমে নগ্ন অবস্থায় আবিষ্কার করে। তো যাই হোক, এখানে কিসিমোটো বলে আমার কাছে এখনো কেটোর জ্যাকেট রয়েছে, আর সেই জ্যাকেটে কেটোর ডায়েরি রয়েছে। তো এরপর কেটোর ডায়েরি ওরা দেখে, আর কেটোর ডায়েরি থেকে কেটোর নতুন বাড়ির ঠিকানা ওরা খুঁজে বের করে এবং জানতে পারে কেটো এই শহরের বাইরে থাকে। আর ওইদিকে আমরা দেখি কেটো একটা অদ্ভুত স্বপ্ন দেখে, আর সে স্বপ্নে এলিয়েনকে দেখতে পায়। আর এরপর সে যখন বিছানা থেকে উঠে বাথরুমে যায়, তার ছোট ভাই তার খোঁজ নিতে আসে, অনেক ধরনের প্রশ্ন করে, কই ছিলে, কেমন কি। বাট কেটো ওকে মিথ্যা বলে ওখান থেকে পাঠিয়ে দেয়। আর তারপর কেটো, কেই আর কিসিমোটো এক জায়গায় হয় এবং তারা তিনজন একসাথে সেই বড় বলের রুমে চলে যায়। আর তারপর হঠাৎ করে দেখতে পাই কেটো, কে আর কিসিমোটো এবং বাকি যারা বেঁচে ছিল তারা আবারও ওই লেজার সিস্টেমে মনে করো সেই বড় বলের রুমে চলে যায়। এবং এইবার সেখানে আরো একটা মহিলা এবং একটা ছোট্ট মেয়ে এবং একটা বুড়োকে দেখা যায়। মানে এরাও আর কি নতুন করে মরেছে এবং এই কালো বলটা হয়তো তাদেরকে সিলেক্ট করেছে মিশনের জন্য। তো এই কালো রঙের বলটি, যেটা নাম হচ্ছে গ্যান্স, সেটা তাদেরকে আজকের মিশনের ব্যাপারে বলে, যেখানে গ্যান্স তানাকা নামের একটা এলিয়েনকে মারার জন্য নির্দেশ দেয়। আর সেই সাথে এটাও জানায় যে ওই এলিয়েন আমার হাত থেকে বা যে গ্যান্সের হাত থেকে কোনোভাবে বাঁচতে পারবে না, আর তোমাদের মধ্যে থেকে যে মারা পড়বে তার বদলে নতুন একটা মানুষ আমরা এখানে নিয়ে আসবো। তো চেষ্টা করো তোমরা না মরে যাতে মিশনটা কমপ্লিট করে আনতে পারো। কিন্তু এই কথা শুনে কে আর কেটো বুঝতে পারে গতকাল মিশনে নিশি ইচ্ছে করে তিনজনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যাতে ওরা শক্তিশালী মানুষ আনতে পারে, কিন্তু শক্তিশালী মানুষ আনার বদলে উল্টো আরো নর্মাল মানুষ এসেছে। তো যাই হোক, হঠাৎ করে আমরা দেখতে পাই নিশি আর বুড়ো মহিলা সহ বাচ্চাটি উধাও হয়ে যায়। তার মানে সময় হয়ে গিয়েছে ওদের মিশনের। তো এর জন্য দ্রুত করে কি বাকি সবাই গ্যান্স থেকে অস্ত্র তুলে নেয়। আর ওইদিকে আমরা দেখি বুড়ো দাদি আর ছোট বাচ্চা প্রথমেই এলিয়েনের সামনে গিয়ে পড়েছে। আবার এই এলিয়েনটা এমন টাইপের এলিয়েন, সে গান শুনতে শুনতে ওদেরকে খুব ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। আর এরপর কেই যখন ওই জায়গাটিতে পৌঁছায়, ওর সামনে এরকম বিভৎস লাশ দেখে ও ভয় পেয়ে যায়। বাট তখন ওই এলিয়েনটি সেখানেই দাঁড়িয়েছিল এবং বাকিদের জন্য অপেক্ষা করছিল। মানে এই এলিয়েনটি অনেক সাহসী আর কি এবং শক্তিশালী। কেই যে ওই এলিয়েনটাকে আক্রমণ করবে, তখন দেখা যায় যে ওই লেজারের মাধ্যমে কি এর হাতটা এখনো এই জগতে চলে আসেনি, হাতটা এখনো রুমে রয়েছে। তো যাই হোক, এলিয়েন করে কি তখনই কে এর উপর হামলা চালায়, কিন্তু কেই স্যুটের কারণে অল্পের জন্য বেঁচে যায়। বাট তখনই ওর হাতটা চলে আসে এবং বন্দুকের সাহায্যে এলিয়েনের উপর হামলা করে। আর এই কারণে এলিয়েনের ভেতরে যে রেডিওটা ছিল সেটা ভেঙে যায়। মানে ভাই, এই ধরনের রাজগবি চিন্তা ভাবনা কেমন আসে ভাই? এত টাকা খরচ করে একটা সিনেমা বানাইছিস, একটু ভালো কাহিনী তো নিবি। মানে তুমি দেখো সিনেমার কোয়ালিটি কি, কালার গ্রেডিং কি, সবই ঠিক আছে, অভিনেত্রী অভিনয় ঠিক আছে, কিন্তু কাহিনীটা একটু ভালো নিলে সমস্যা হতো কি। তো যাই হোক, এলিয়েনের রেডিও ভেঙে গিয়েছে, এলিয়েন অনেক রেগে যায়। আবার এখানে নিশি এসেছিল অদৃশ্য হয়ে। তো অদৃশ্য হয়ে যখন এলিয়েনের উপর হামলা করে, তখন এলিয়েন করে কি এমন একটা ডিভাইস ইউজ করে যে কারণে নিশি অদৃশ্য থেকে বের হয়ে আসে। আর নিশি যখন দৃশ্যমান হয় তখন সে নিচে পড়ে যায়। আর তারপর এলিয়েন করে কি নিশির ওপর বসে ওকে জোরে জোরে মারতে থাকে এবং বলতে থাকে, তোরা আজকে আমি সাফারি কিরকিরা করে দেবো। আর ওই মুহূর্তে কেটো করে কি ওপর থেকে নিচে নেমে এলিয়েনের উপর হামলা করে। আর তারপর দুজনই ফ্লোরে পড়ে যায় এবং সুযোগ পেয়ে এলিয়েন তখন করে কি কেটোর উপর লেজার লাইটের হামলা করার চেষ্টা করে, কিন্তু কেটো তখন তার স্যুটের পাওয়ারে এলিয়েনকে উল্টো হাওয়াতে উড়িয়ে দেয়। আর ওইদিকে কেই যখন নিশিকে দেখার জন্য তার কাছে যায়, তখন নিশি বলে, আমি হয়তো বেশিক্ষণ বাঁচবো না, কিন্তু তুমি যে কোনো ভাবে 100 পয়েন্ট করে আমাকে আবার জীবিত করে নিও। আর এর সাথেই নিশি মারা যায়। আর এইদিকে আমরা দেখি এলিয়েন তো কেটোকে ঘুষি মেরে দূরে ফেলে দিয়েছে এবং কিসিমোটোর উপর হামলা করার চেষ্টা করে। বাট ঠিক ওই মুহূর্তেই কে এসে করে কি কিসিমোটোকে বাঁচিয়ে নেয়। মানে এখানে তোমরা কেটো আর কে কিন্তু আবার গুলিয়ে ফেলো না। তো যাই হোক, কেই করে কি এলিয়েনের উপর গুলি চালাতে চায়, কিন্তু ওই সময় এলিয়েন যায় হচ্ছে কেটোর কাছে এবং যখন এলিয়েন কেটোকে শুট করবে, তখন কিসিমোটো করে কি একটা পাইপ নিয়ে এলিয়েনের উপর হামলা করে। আর তারপর এলিয়েন করে কি কিসিমোটোকে মারতে গেলে কিসিমোটো করে কি নিজেকে বাঁচাতে এলিয়েনের জায়গা মতো একটা লাথি মারে, না জায়গা মতো না, মানে একটা লাথি মারে আর কি। আর তখন এলিয়েন করে কি ওকে তুলে কেটোর দিকে ছুঁড়ে মারে। আর তারপর এলিয়েন করে কি কেইকে মারতে ছুটে যায়, কিন্তু সুটের শক্তিতে কেই এলিয়েনকে ছাদের দিকে ছুঁড়ে মারে। মানে বুঝতেই পারছো, অ্যাকশন দৃশ্য এক্সপ্লেন করা খুবই কঠিন। তো যাই হোক, এরপর যখন এলিয়েন আবারও হামলা করার চেষ্টা করে, তখন কেই করে কি এলিয়েনকে এক নাগারে ঘুষি মারতে থাকে। আর এই কারণে এলিয়েন অনেক আঘাত পায়। আর যখন এলিয়েন কেইকে মারার জন্য আবার শুট করবে, তখন কে করে কি তার হাতে থাকা বন্দুক এলিয়েনের মুখে ঢুকিয়ে গুলি করে দেয়। আর এর ফলে এলিয়েন ব্লাস্ট হয়ে যায় এবং টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এরপর তারা আবারও সেই সাদা রুমে চলে আসে, মিশন কমপ্লিট হয়েছে। বাট এইবার শুধুমাত্র কে 7 পয়েন্ট পেয়েছে এবং বাকি সবাই 0 পয়েন্ট। আর তখন গ্যান্স তাদেরকে জানায়, তোমাদের যখন সবার 100 পয়েন্ট হয়ে যাবে, মানে আগের তো 80 পয়েন্ট আছেই, তখন তোমরা টোটাল 100 পয়েন্ট দিয়ে দুটো অপশন পাবে। একটা অপশন হচ্ছে তোমরা তোমাদের সঙ্গীদের মধ্যে থেকে কাউকে জীবিত করতে পারবে, আর অন্যটি হচ্ছে তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনের স্মৃতি ভুলিয়ে তাকে রিয়েল লাইফে জীবিত করতে পারবে। মানে এতদিন যে মিশন করেছে বা ও কি মারা গিয়েছিল সবকিছু ভুলেও আবার রিয়েল লাইফে আবার জীবিত হয়ে যাবে। তো এই কথা আমি যেটা বুঝলাম যে হাইলি অ্যাডভান্স কোনো একটা এলিয়েন এসেছে, হয়তো তার কাছে প্রাণ দেওয়ার ক্ষমতা রয়েছে বা এই ধরনের কোনো একটা কিছু। সে মনে করো স্পেসিফিক কিছু মানুষদের দিয়ে মিশন করাচ্ছে এবং ওদেরকে রিওয়ার্ড হিসেবে ওদের হয়তো পুনর্জন্ম দিচ্ছে, এই ধরনের একটা কিছু। তো যাই হোক, পরের দিন সকালে কে যখন চোখ মেলে, তখনও নিজেকে শুট পড়া অবস্থায় দেখতে পায়। আর এখানে উল্লেখ্য, ও এখন রিয়েল ওয়ার্ল্ডে ছিল, হয়তো ওই বলটা পাঠিয়ে দিয়েছে, মানে হয়তো ওই গানস পাঠিয়ে দিয়েছে ওকে রিয়েল
মানে বরাবরই ওদের তো মিশন কমপ্লিট করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। তো যাই হোক ওর যেহেতু শ্যুটটা ছিল ওই শ্যুটের শক্তির ব্যাপারে আরো ভালোভাবে জানার জন্য চেষ্টা করে, আর এই কারণে ওই শ্যুটের উপর আরেকটা ড্রেস পরে শহরের মধ্যে প্র্যাকটিস করতে শুরু করে স্পাইডারম্যানের মতো। আর ওই দিন সন্ধ্যায় কের কাছে কোজিমা নাকি কি ওই মেয়েটার কল আসে কোজিমার, আর কোজিমা ওকে কফি ডেটের জন্য ডাকে। তো যাই হোক কোজিমা এখানে কের জন্য একটা স্কেচ বানিয়ে নিয়ে এসেছে, আর তখন কোজিমা বলে তুমি আমাকে চিনতে পেরেছো, আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমাকে দুষ্ট ছেলেদের হাত থেকে বাঁচিয়েছিলে। আর ওইদিকে আমরা দেখি কিশিমোটো কেটোকে জ্যাকেট ফিরিয়ে দিতে আসে, আর তখন কেটো কিশিমোটোকে জানায় সে তার বাবার মৃত্যুর অপরাধে একবার জেলে গিয়েছিল, কারণ তার বাবা নেশা করে এসে তার ছোট ভাইকে অনেক মারধর করতো, মানে সে রিয়েল লাইফে সুখে ছিল না। আর এর কিছু সময় পরে কেটো নিউজে দেখতে পায় যে পুলিশ গ্যারেজ ধ্বংসের তদন্ত করছে, মানে ওই যে গতকালের যে মিশন ওরা করে এসেছে, তো এটার মানে হচ্ছে মিশনগুলো হয়তো রিয়েল ওয়ার্ল্ডেই হয়, মানে খুবই কনফিউজিং একটা সিনেমা। তো যাই হোক সন্ধ্যায় খাবারের সময় কেটোর ভাই জানায় ইদানিং সে স্বপ্ন দেখছে যে তার ভাই কোথাও উধাও হয়ে যাচ্ছে চিরদিনের জন্য। তো এই কথা শুনে কেটো তার ভাইকে আশ্বস্ত করে এবং বলে আমি কোথাও যাচ্ছি না। তো যাই হোক ওই দিন রাতে ওদের টিমের সবাইকে আবারও সেই সাদা রুমে ডাকা হয়, আর এবার ওই রুমে নতুন কিছু সিলেক্টেড লোক ছিল যারা মারা গিয়েছে, তাদেরকে এখানে সিলেক্ট করে আনা হয়েছে। তো গ্যান্টস এবার ওদেরকে মিশনে অ্যালবার্ট নামের একটা এলিয়েনকে মারার নির্দেশ দেয়। তো মিশন পেয়ে কেটো করে কি সবাইকে শুট পড়তে বলে, কিন্তু তখন সেখানে থাকে একজন যে ধর্মগুরু ছিল পাদ্রী, সে বলে আমি কাউকে মারার মতো একটা পাপ করতে পারবো না। আর এর ফলে সবার মধ্যে কথা কাটাকাটি হয়, কিন্তু টাইম আউট তো হয়ে যাচ্ছে, সবাই মিশনের জন্য আস্তে আস্তে উধাও হয়ে যেতে থাকে। আর তারপর আমরা দেখি সবাই একটা মিউজিয়ামের সামনে এসে দাঁড়ায়, এখানে অনেক বড় বড় দুইটা স্ট্যাচু ছিল এবং এদেরকে বলা হয় এর মধ্যে একটা হচ্ছে এলিয়েন। তো তারা যখন প্ল্যান করছিল তারা কিভাবে কি করবে, তখনই একজন করে কি অতি উৎসাহী হয়ে বাম পাশের স্ট্যাচুটাকে গুলি মেরে উড়িয়ে দেয়, মানে নেতার সাইডে যে চামচারা থাকে বুঝো না, অতি উৎসাহ হয়ে যায় ওই রকম একটা কাজ করে ফেলে। পাশের যেটা অরিজিনাল এলিয়েন ছিল বা স্ট্যাচু এলিয়েন ছিল সেটা ওদের উপর হামলা শুরু করে, কিন্তু এই হামলা থেকে বাঁচা অনেক সহজ ছিল। আর তখন ধর্মগুরু করে কি ভয় পেয়ে মিউজিয়ামের ভেতরে গিয়ে প্রার্থনা শুরু করে সৃষ্টিকর্তার কাছে। আর সে যখন চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করছিল তখন ধীরে ধীরে একটা মূর্তি তার সামনে চলে আসে। এরপর কি হয় আমাদের দেখানো হয় না। আর অন্যদিকে কে আর কেটু বাইরের এলিয়েন মূর্তিকে মারতে যায়, আর তখন তাদের সাথে থাকা এক নতুন সঙ্গী মিউজিয়ামের সেই রুমে যায় যেখানে ধর্মগুরু ছিল। আর এইদিকে আমরা দেখি বাইরে থাকা সবাইকে কেই দূরে সরে যেতে বলে, আর তারপর কেই করে কি মূর্তির নিচে স্লাইড করে গিয়ে গুলি করে, যে কারণে মূর্তির একটা পা ফেটে যায় এবং এটা নতুন একটা সাথের উপরে গিয়ে পড়ে। আর এর ফলে মূর্তিটা অনেক দুর্বল হয়ে যায় এবং এই সুযোগে কেই করে কি সোজা মূর্তির চেহারায় গুলি করে মূর্তিটাকে ফটো স্ট্যান্ড করে দেয়। আর এবার সে তো তার কাজের জন্য অনেক খুশি, কিন্তু কেটো মোটেও খুশি ছিল না, কারণ এই লড়াইয়ে তাদের একজন সাথী মারা গিয়েছে। বাট কে তখন বলে এটা তোমার ভুল, আমি আমার কাজ করেছি, তুমি তোমার কাজ ভালো মতো করতে পারোনি এবং আমি বারবার বলেছি ওদের সবাইকে দূরে সরিয়ে নাও, কিন্তু তোমরা তো দূরে সরিয়ে নাওনি। আমরা এক্সপিরিয়েন্সড, বাট ওরা তো এক্সপিরিয়েন্সড না, ওরা তো ফার্স্ট মিশনে এসেছে। আর এইদিকে আমরা দেখি সাদা রুমের মধ্যে গ্যান্টসের টাইমার রিসেট হয়ে যায়, আর ঠিক ওই সময় তাদের এক সাথী মিউজিয়ামের ভেতর থেকে আহত অবস্থায় বের হয়ে আসে। আর তাকে দেখে বাইরের সবাই বুঝতে পারে যে মিউজিয়ামের ভেতরে আরো একটা ভয়ানক এলিয়েন লুকিয়ে রয়েছে। আর এরপর তারা যখন মিউজিয়ামের ভেতরে ঢোকে তখন তারা ওই ধর্মগুরুর লাশ দেখতে পায়, আর ঠিক তখনই অনেকগুলো হাতসহ একটা মূর্তি কে এর উপর হামলা করে, যেটা অনেকটা বুদ্ধা এবং কালী মূর্তির একটা কম্বিনেশন আর কি, মানে অনেকগুলো হাত এবং বুদ্ধার চেহারা। তো ওই মূর্তির হাত থেকে বাঁচার সময় কে এর হাত থেকে বন্দুকটা পড়ে যায় এবং মূর্তিটি অনেকগুলো হাত দিয়ে কে এর উপর হামলা করতে থাকে, কিন্তু তখন কেটো করে কি সেখানে চলে আসে আর কেইকে সেখান থেকে দূরে সরিয়ে নেয়। আর এরপর কেটো করে কি কেইকে কিশিমোটোর কাছে রেখে যায় যাতে ও সেফ থাকে। আর কেটো এখন নিজেই লড়াই করতে চায়, ও চায় না ওর বন্ধুর কোনো ক্ষতি হোক। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, ছোটবেলাতে কেটো আর কে যখন একসাথে থাকতো অনেক ভালো সম্পর্ক ছিল, তখনও কিন্তু কেটো এভাবেই কে সবসময় আগলে রাখতো। আর এরপর কেটো যখন সেই মিউজিয়ামের রুমে যায় তখন অনেকগুলো হাতওয়ালা সেই মূর্তি কেটোর উপর হামলা করে। তো কেটো অনেক চেষ্টা করে মূর্তির হামলা থেকে বাঁচতে পারে, কিন্তু হঠাৎ করে তখন ওই মূর্তিটা বা এলিয়েনটা কেটোর সাথে কথা বলা শুরু করে, মানে ভালো ভালো কথা বলা শুরু করে। আর এই কারণে কেটো করে কি তার বন্দুকটা নামিয়ে নেয়, কিন্তু তখনই ওই মূর্তি করে কি কেটোর উপর আবার হামলা করে। এ তো চিটিং হো গিয়া ভাইয়া। তো যাই হোক এর ফলে কেটোর বন্দুক নিচে পড়ে যায়, আর তারপর মূর্তি কথা বলা শুরু করে যে তুমি আমার বন্ধুকে মেরেছো, আমি তো তোমাকে মারবো, মানে ওই যে বাইরের স্ট্যাচু মেরেছে সেটার প্রতিশোধ নেবে। বাট ঠিক তখনই বন্দুক নিয়ে সেখানে কিশিমোটো চলে আসে এবং মূর্তির উপর গুলি চালায়। আর এর ফলে যেটা হয় অনেক জোরে একটা বিস্ফোরণ হয় সেখানে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই হামলায় এলিয়েনের কিছুই হয় না। এলিয়েন এত বেশি ফাস্ট ছিল যে সে ওখান থেকে সরে যায়। আর তারপর এলিয়েন করে কি কিশিমোটোকে তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর এরপর এলিয়েন করে কি তার সব হাতে অনেক তরোয়াল আনে। তো এটা দেখার পরে কেটো করে কি তার শুট থেকে একটা ধারালো তরোয়াল বের করে এবং মূর্তির উপর হামলা শুরু করে, কিন্তু ওই মূর্তিটি কেটোর চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী ছিল। আর এই কারণে এলিয়েন কেটোর উপর উল্টো হামলা করে কেটোকে অনেক দূরে ফেলে দেয়। বাট ওই মুহূর্তে কিশিমোটো দৌড়ে এসে কেটোকে ধরে ফেলে। আর কিশিমোটো কেটোর অবস্থা দেখে রেগে যায়, আর তখন কিশিমোটো করে কি এলিয়েনের উপর হামলা করতে এগিয়ে যায়। বাট তখন এলিয়েন করে কি একসাথে অনেকগুলো তরোয়াল দিয়ে কিশিমোটোর উপর হামলা করে। আর তার ফলে যেটা হয় কিশিমোটো নিস্তেজ হয়ে কেটোর কোলে গিয়ে পড়ে এবং মারা যেতে লাগে, কিন্তু মৃত্যুর আগে সে কেটোকে কিস করার চেষ্টা করে। আর এখানে আমরা বুঝতে পারি কিশিমোটো কেটোকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কিস করার আগেই কিশিমোটো মারা যায়। আর এর ফলে কেটো তো পাগল হয়ে যায়,
কারণ কেটো ওকে পছন্দ করতে কখনো বলা হয়নি, আর সে রেগে এলিয়েনের উপর হামলা করতে যায়, কিন্তু এলিয়েন ওকেও মেরে দূরে ফেলে দেয় এবং এখানে কেটো মারা যায়। তো চোখের সামনে নিজের দুই বন্ধুকে মরতে দেখে কেই তো মনে করে একবারে পাগল হয়ে গিয়েছে এবং ও করে কি ওর শুট অ্যাক্টিভেট করে এলিয়েনের সাথে লড়াই করা শুরু করে। আর তখনই কে এর নজর পড়ে উপরে থাকে একটা বন্দুকের উপর, আর তারপর কেই করে কি সেই বন্দুক নিয়ে এলিয়েনের উপর হামলা করে, কিন্তু তখন ওই এলিয়েন করে কি তার হাতে যে তরলগুলো ছিল সেগুলো দিয়ে একটা ঢাল বানিয়ে নেয়, আর তারপর এলিয়েন করে কি ছোট্ট একটা মূর্তি ফ্লোরে ফেলে দেয় বোমের মতো, এবং দেখতে দেখতে মূর্তিটা অনেক বেশি বড় হয়ে যায়, এবং বড় হতে হতে সেই মূর্তিটি করে কি উল্টো কেকে ধরে হাতে পিষে মেরে ফেলার চেষ্টা করে। আর এই মূর্তিটা একেবারে পুরোপুরি বুদ্ধা মূর্তির মতো, কিন্তু ভাগ্যক্রমে কে সেখান থেকে বেঁচে যায় এবং কেটো করে কি বন্দুক হাতে নিয়ে মূর্তিকে অনেকগুলো গুলি করে। তো এর ফলে যেটা হয় মূর্তির একটা হাত ধ্বংস হয়ে যায়, কিন্তু মূর্তিটাকে কোনোভাবে মারা যাচ্ছে না। তো অনেক বুদ্ধি করার পরে কের মাথায় একটা বুদ্ধি আসে, কে করে কি মূর্তিটার মুখের ভেতর দিয়ে পেটের মধ্যে ঢুকে যায় এবং তারপর পেটের ভেতর থেকে গুলি করা শুরু করে। সিরিয়াসলি পেটের ভেতরে গিয়েছে, পেটের ভেতরে কত গন্ধ কত কিছু রয়েছে, ভাই কে তুই কেমনে পারলি। তো যাই হোক এই গুলি খাওয়ার কারণে ওই দৈত্যের মতো মূর্তিটা সেখানেই ধ্বংস হয়ে মারা যায়। তো যাই হোক শত্রুকে মারার পরে কেই করে কি তার সাথে কেটোর কাছে যায়, কিন্তু কিছু বলার আগেই কেই সেখান থেকে উধাও হয়ে যায়, মানে মিশন কমপ্লিট। এবং সাদা রুমের আসার পরে সে সুজুকি এবং নতুন একটা লোককে দেখে, কিন্তু ওর দুই বন্ধু রুমে ছিল না, মানে কের বন্ধু কেটো এবং কিশিমোতো মারা গিয়েছে। আর ওই মুহূর্তে গ্যান্টস করে কি কেইকে 13 পয়েন্ট দেয়। আর এরপর যতগুলো লোক মারা গিয়েছে সবার ছবি আবার আপডেট করা হয় এবং এই ছবিতে কেটো এবং কিশিমোটোর ছবি দেখানো হয়। তো আমাদের কে তখন বলে আমার দুই বন্ধুকে জীবিত করে দাও, বাট গ্যান্টস তখন বলে হ্যাঁ জীবিত করে দিতে পারবো, বাট ওদের দুজনের জন্য তোমার 100 100 200 পয়েন্ট অর্জন করতে হবে, তাহলে ওরা রিয়েল লাইফে চলে যাবে এবং তোমরা যে একসাথে মিশন করেছো এই সম্পর্কে কিছু জানবে না এবং কিশিমোতো তোমাকে চিনবে না, তোমার বন্ধু কেটো হয়তো তোমাকে চিনতে পারে, মানে কোনো ঘটনা ওদের মনে থাকবে না, মানে ওরা মারা যাওয়ার আগের জায়গায় চলে যাবে আর কি। তো যাই হোক এদিকে রিয়েল লাইফ আমরা দেখি পরের দিন সকালে কোচিমা দেখে যে কে অনেক উদাসীন হয়ে বসে রয়েছে। তো সে কের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কে কোনো কথা বলে না, কারণ ওর মন খারাপ, ওর দুই বন্ধু একেবারে পার্মানেন্টলি মারা গিয়েছে। আর এরপর সন্ধ্যা রেল স্টেশনে আমরা দেখতে পাই যে একটা বাচ্চার ক্যাপ রেল স্টেশনে পড়ে গিয়েছে। তো এরপর কে রেল লাইনে নামে বাচ্চাটির ক্যাপ তুলে দেওয়ার জন্য, কিন্তু তখনই অনেক জোরে একটা ট্রেন সামনে থেকে আসতে থাকে, কিন্তু কে রেল লাইন থেকে আর সরে না, সে দাঁড়িয়ে থাকে। কিন্তু কোচিমা এটা দেখে দৌড়ে যায় এবং কে রেল লাইন থেকে জোর করেই তুলে নেয়। আর তারপর কোচিমা কে অফার করে যে আমি তোমাকে ভালোবাসি। তো কে এখানে মানসিকভাবে একটা শক্তি পায় যে না আমাকে বেঁচে থাকতে হবে, আমার দুই বন্ধুকে আমাকে বাঁচাতে হবে, মানে ও তো এখনো রেগুলারলি মিশনে যায়, ওকে বেঁচে থাকতে হবে, ও মিশন করে পয়েন্ট অর্জন করে ওর দুই বন্ধুকে বাঁচাবে। তো যাই হোক ওই রাতেই গ্যান্টস আবার কে ডাকে ও, এবং সেখানে কে এবং সুজুকির সাথে আরো বেশ কিছু লোক ওই রুমে ছিল। আর অন্যদিকে আমরা মিউজিয়ামের বাইরে, মানে গত রাতে যেখানে মিশন হয়েছে তার বাইরে আমরা কেটোকে দেখতে পাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশদের দেখছিল যে পুলিশে ইনভেস্টিগেশন করছে। তো লাস্টের বিষয়টা খুব কনফিউজিং, বাট আমি তোমাকে এখানে বুঝিয়ে দিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে 69 পয়েন্ট ছিল, মানে পুরো সামগ্রিক পুরো টিমের, কিন্তু সবাই যেহেতু মারা গিয়েছে এবং আমাদের কে একমাত্র ছিল বেঁচে, তো এই জন্য সব পয়েন্টগুলো পেয়েছে এবং তারপরেও যে পয়েন্ট অর্জন করেছে সব মিলে 100 পয়েন্ট হয়েছে। এবং কে যেটা করেছে তার প্রথম 100 পয়েন্ট দিয়ে কেটোকে বাঁচিয়ে নিয়েছে, এবং এই কেটো কিন্তু এখন এই মিশন টিশন এগুলোর ব্যাপারে কিছুই যায় না এবং সেটাও যায় না যে সে মারা গিয়েছিল। এবং এরপর কের মিশন থাকবে হচ্ছে কিশিমোতোকে বাঁচানো, আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। যাই হোক এই সিনেমাটা দেখে হয়তো তোমরা মজা পাওনি, কিন্তু এটার যে এনিমে সেটা অনেক সুন্দর। আর এই মুভি অনেকটা জাপান এবং কোরিয়ার জনপ্রিয় একটা এনিমে সিরিজ রয়েছে যেটা নাম হচ্ছে সোলো লেভেলিং, অনেকটা সেটার মতো। সেখানে এরকম তোমার মিশনে যেতে হয়, এলিয়েন মিশনে, এবং ওখান থেকে পয়েন্ট কালেক্ট করতে হয় এবং ওই পয়েন্ট কালেক্ট করে তুমি অনেক কিছু করতে পারবে। তো ব্যাপারটা এরকমই। তো যারা এনিমে দেখো টুকটাক তাদের কাছে এই সিনেমা ভালো লাগবে, কিন্তু যারা এনিমে দেখো না তাদের কাছে এটা মোটেও লজিক্যাল লাগবে না, ভালো লাগবে না। তো যেহেতু আমি এনিমে টুকটাক দেখি তো আমার কাছে এটা অত খারাপ লাগে নাই, তবে যারা দেখো না আমি জানি তোমাদের এটা ভালো লাগেনি মোটেও। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। আমরা স্যাভেজ 420-তে টম ক্রুজের সবচেয়ে জনপ্রিয় সিনেমা সিরিজ মিশন ইম্পসিবলের এ পর্যন্ত যে কয়টা সিনেমা এসেছে, 8টা যে সিনেমা এসেছে, সবগুলো সিনেমা ব্যাক টু ব্যাক এক্সপ্লেন করতে চলেছে এবং আনতে চলেছে। এবং আগামী পরশু দিনে তোমরা হয়তো মিশন ইম্পসিবলের প্রথম ভিডিওটা পেয়ে যাবে এবং তারপর ব্যাক টু ব্যাক মিশন ইম্পসিবলের সবগুলো ভিডিও আসবে। এবং স্যাভেজ 420-তে আমরা চেষ্টা করবো এরকম অ্যাকশন সিনেমা সিরিজই আনার জন্য, এবং মিশন ইম্পসিবল শেষ হলে তোমরা আমাদেরকে সাজেশন করবে যে এরপর কোন সিনেমা সিরিজ আমরা চালাতে পারি। আর আরেকটা গুড নিউজ রয়েছে তোমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের যে অনলি জাপানিজ চ্যানেল রয়েছে সেখানে কিন্তু শুরু হতে চলেছে ম্যাট্রিক্স সিনেমা সিরিজ। মানে ম্যাট্রিক্সের এই পর্যন্ত 4টা সিনেমা এসেছে, অনেক জনপ্রিয় নাম করা একটা ক্লাসিক সিনেমা, সেই সিনেমার 4টা পর্ব সম্পর্কে তোমরা জানতে পারবে। আর এছাড়াও আমাদের যে জেসমিন ডিডি বা র্যান্ডম ভিডিও চ্যানেল 2.0 চ্যানেল রয়েছে, সেখানে যাবে হচ্ছে জম্বি সার্ভাইভাল সিরিজ, যার মধ্যে তোমরা ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা 10টা জম্বি সিনেমা সম্পর্কে জানতে পারবে। ইভেন ওই জম্বি সার্ভাইভাল সিনেমার মধ্যে আমরা ট্রেন টু বুসান 1, 2 এবং এছাড়াও যত জম্বি সিনেমা যেটা পুরো দুনিয়াতে নাম করেছে তার টপ 10টা সিনেমা আমরা আনতে চলেছি। তো বুঝতেই পারছো 3টা চ্যানেলে 3টা সিনেমা সিরিজ আসতে চলেছে। আর ওই 3টা চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ডিসক্রিপশনটা একটু চেক করো এবং পিন কমেন্টে চেক করো, এবং সবগুলো চ্যানেলই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।